প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটু আপনার কাছে যেহেতু বলছিলাম যে আগের প্রসঙ্গে আবার আসবো, জনাব বদিউর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই। পাশাপাশি আমি একটু যোগ করতে চাই গণমাধ্যমের খবর যে রাজস্ব এনবিআর কর্মকর্তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্য চেয়েছেন মতিউর রহমান, এবং তিনি বলেছেন তার সাথে যারা কাজ করেছেন তিনি জানেন, তারা জানেন তার টিম ওয়ার্ক সম্পর্কে, এবং অভিভাবক হিসাবে তিনি সবসময় সহকর্মীদের রক্ষার চেষ্টা করেছেন, রক্ষা করেছেন, এজন্য তিনি সকলের সহায়তা দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইছি এই রক্ষা মানে তিনি কোনটি বলতে চাইছেন, যে যারা অভিযুক্ত বা এই ধরনের তার মতো যারা কাজ করেছে অনিয়ম তাদেরকেও রক্ষা করেছেন এরকমটি, অর্থাৎ তাদের সবার সহযোগিতা চান এরকম কিছু? এখন এটা তো মতিউর বলেছে, আমি বুঝবো কিভাবে? আপনি যদি নামের ধারণা করতে পারেন কিনা, আপনি যদি নামের বানান দেখে বদিউরের কাছাকাছি মতিউর পাবেন তাহলে তো আর এরকমটি না। হ্যাঁ, মানুষ যখন বেকায়দায় পড়ে তখন সে যে কোনো পন্থায় যেতে পারে। এখন মতিউর আগে একভাবে হয়তো ক্ষমতা প্রয়োগ করেছে, প্রভাব বিস্তার করেছে, কিন্তু আমার প্রশ্ন হইল গুড গভর্নেন্স থাকলে, সুশাসন থাকলে এরা তো আগেই ধরা পড়ে, সেটা তো কেউ করে না। মনে করেন তার যে এই পদোন্নতিগুলো হলো, আমরা আগে যেটা করতাম, আমি আরেকবার ওই কথা বলছিলাম, আমরা আগে একটা রেওয়াজ ছিল উপরের পদ থেকে কেউ চলে যাওয়ার সময় তার সাকসেসরদের জন্য নোট রেখে আসতেন, নোট টু সাকসেসর। সেখানে কে কেমন তার অভিজ্ঞতা কিছু বলে রাখতেন। এক, দ্বিতীয় হইল আমরা কোনো পদে বসলে, আমি নিজেও সেটা করেছি, যে আমার প্রিডিসেসর কে কেমন কাজ করছে কিছু ফাইলে তার নোট টোট সিদ্ধান্তগুলো দেখতাম। সাথে দেখতাম যে উনি কি লেখালেখি করছেন, এইসব বিষয়ে তার কোনো বইপত্র আছে কি না, তাহলে আমি ওটা সম্বন্ধে আর একটু আইডিয়া পেতে পারি। ঠিক আছে, এখন তো সেগুলো হয় না। একজন চলে আসলে তার সাথে পরের জন্য সে কথাই বলবে না, জানতে চাইবে না, আর যিনি চলে আসেন তিনিও নোট রাখি আসেন না, আর পড়াটা তো দূরে। আমি এটা বলছি এই কারণে, যদি আমার ডিপার্টমেন্টের পরে চেয়ারম্যান সাহেবরা আমার আত্মজীবনীটা পড়তেন, কিংবা আমি যে সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র একটা বই ছাপাই দিলাম, আগে 7টা বইতে ছিল, পরে 1 খণ্ডে করে, সেখানকার একটা বইতে তো কোদালকে কোদাল বলি, ওখানে মতির উপর আমার 2টো লেখা আছে, তাও তো 12-13 সালের কথা। তো কেউ তো পড়ছে না, দেখছে না, দেখলে একটা ইমপ্রেশন হয়। আরেকটা হলো ওই যেটা আগে বললাম, সব কিছু আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে হয় না, কারণ খুন করেছে কিন্তু হয়তো প্রমাণ হয় নাই, খালাস হয়ে গেছে। কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে যে যার বিষয় 4বার দুদকে অভিযোগ যায়, সে ক্লিন হয়ে আসে, কিন্তু সেটাও তো তাকে প্রমোশন দেওয়ার আগে একটা বিবেচনায় আসার কথা, আসে না। তাইলে গুড গভর্নেন্স নাই, কেউ এগুলো দেখছে না। এক, দ্বিতীয় হইলে যে চলে যায় বলেন, চলে যায়, এটা হইল নজরদারির অভাব, এটা দেখে না। যখন প্রথমে পত্রিকায় ডেফিনিট তথ্য দিয়ে বলতেছে, তখনই কিন্তু সক্ষমতার অভাবে দেখে না, নাকি চোখ বন্ধ থেকে দেখে না? এটা 2টা কারণ আছে। একটা হইল সক্ষমতার অভাবের প্রশ্নটা পরে আসে, আগে হইল যে করার সদিচ্ছা আছে কিনা, আমি যাব কিনা তাকে ধরার জন্য। তখনই তো এনবিআর চেয়ারম্যানও একটা অ্যালার্টনেস দিতে পারত পুলিশের কাছে অন্যখানে, যে আমার এই অফিসার সম্বন্ধে এইরকম খবর পত্রিকায় আসছে, একটু আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে তাকে অনেক কিছুতে বার করার প্রসেস তো সময় লাগবে, তার আগে তোমরা একটু খেয়াল রাখবে যেন সরে না যেতে পারে। সেটা তো কেউ করতেছে না, দুদকও করে না, এও করে নাই। এমন বেনজিরের 7টা পাসপোর্ট, হ্যাঁ, যেটা এখন পত্রপত্রিকা আসতেছে, তো কেমনে হইলো? এখন বলে যে ওই পাসপোর্ট অধিদপ্তর এদেরকে ডাকাইলো, একজন একদিন আসে, তো সবগুলোকে আপনি ধরেন না, ধরতে পারবেন কি না? আপনি হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে এই যে দুর্নীতিপরায়ণ কেউ একজন, তারে পুরো পথে বসাতে পারবেন কি না? বিচার ব্যবস্থাতে তড়িৎভাবে কিছু করতে পারবেন না। পারলে সবাই যদি একসাথে মিলেন, যে ঠিক আছে তার মাস্টার যে আছে, পলিটিক্যাল গুরু থাকলে সে তাকে সাহায্য করবে, আমলা উভয় দিক থেকে করবে, গিভ অ্যান্ড টেকে চলবে, তুমি তাকে দেখবে। আমরা যখন চাকরিতে জয়েন করছি তখন আমাদের এক কলিগ ছিল, সে 79-এ, উনি একটা মন্ত্রণালয় ছিলেন, নামটাম বলবো না, বহু আগে হয়তো মরেও গেছে কিনা। তো ওনার যখনই উপরের কর্তা সেক্রেটারি বা বড়জন বদলি হইতেন, তিনি কিন্তু ফরের জায়গাটা আসতে তারা বলে যেত, একে একটু দেখে রাখবেন, সে আপনাকে দেখবে। এটা কি কত নিচে আর উপরে কেন? এই দেখা দেখি হইল ম্যানেজ করা।
গিভ অ্যান্ড টেক হওয়া। হ্যাঁ, এটা যতক্ষণ চলবে ততক্ষণ এগুলো থামবে না। আর আমাদের ধরেন যেটা আমি বলি সব সময়, ধর্মীয় ব্যাপার স্যাপার শিক্ষা সেগুলো তখন কমে গেছে। এখন ছেলে কি কত টাকা খরচ করে, বাপ কত রোজগার করে, এগুলো কেউ জিজ্ঞেস করে না। স্ত্রী কোনোদিন স্বামীকে জিজ্ঞেস করবে না কত পাইলা। হ্যাঁ, আমার মনে আছে আমি ৭৪ সালে কলেজে জয়েন করছি চরফেশন বোলার। আমি আব্বাকে ১০০ টাকা পাঠাইলাম মানি অর্ডার করে। এই মানি অর্ডার করে পাঠানোর পরে আমার বাপ কিন্তু আমার পাল্টা চিঠি লিখলো, তুমি বেতন কত পেয়েছো, তোমার অন্য খরচ কত, আমাকে যে ১০০ টাকা পাঠাইলা কীভাবে পাঠাইলা। আমি জবাবদিহি করতে হয়েছে যে আমি ৬০০ টাকা বেতন পেয়েছি। নেক্সট টু প্রিন্সিপাল, ওই যে জ্যাকবের আব্বা ছিলেন প্রেসিডেন্ট নজরুল সাহেব, উনি আমাকে বলতেছিলেন যে ইংরেজির প্রফেসর তো, আমার পরের বেতনটাই আপনাকে দিলাম, আমার উপরে বেতন যদি দিই তাহলে তো আর আমি প্রিন্সিপাল থাকি না। যে ৬০০ টাকার মধ্যে আমার ২০০ টাকা ওইখানে একজনের পেইং গেস্ট হিসাবে আরেক প্রফেসরের বাসায় ছিলাম, আপনার জন্য ১০০ টাকা পাঠাইলাম, এই ৩০০, আর ৩০০ টাকা আমার ইস্যু মাস্টার্সের পরীক্ষার জন্য বই টই কিনবো টিনবো আমি রাখছি। এই জবাবদিহিটা তো এখন নাই, এই যে যেগুলো ঘটছে। তো আপনার রাষ্ট্রীয় জবাবদিহিতা না থাকলে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম না থাকলে, গুড গভর্নেন্সের মনিটরিং না থাকলে, রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে যা ঘটার তাই ঘটতে থাকবে। এখন কাভারেজ দেওয়ার জন্য যদি ওবায়দুল কাদের বলে আয়না নিজের চেয়ারও দেখেন রাজনীতিবিদদের, আর শুধু আমাদের দোষ দিবেন না, এগুলো হইলো আমরা আর মামারা সবাই তো খালাতো ভাই বোন, আমরা থাকবো, এই জাতীয় কথায় এইসব বন্ধ হবে না। জি, আমরা আলোচনা